দ্বাদশ শ্রেণীর আজ যে বিষয়টি পড়াবো সেটা হলো ভৌমজলের কার্য। ভৌমজলের কার্য মানে বুঝতেই পারছো, এটা একটা বহির্জাত প্রক্রিয়া। এরা আগের বারে বলা হয়েছে যে বৃষ্টিপাতের প্রভাবে যে নদী বা যে জল পূরিত হয়ে মাটির নিচে আসছে সেটা হলো ভৌমজল। এছাড়াও তোমার রয়েছে নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, এই সমস্ত হলো বহির্জাত প্রক্রিয়া। এখন এর দ্বারা বিভিন্ন ভূমিরূপ গড়ে ওঠে, তার মধ্যে একটি তোমাদের রয়েছে ভৌমজল, এবং পরবর্তীকালে পাবে এই ভৌমজল দ্বারা কিভাবে ভূমিরূপ গড়ে ওঠে বা ভূমিরূপের ভাস্কর্য গড়ে তোলে। এখন ভৌমজল ভৌমজল যে কাজ এবং ভৌমজল কাকে বলে সেটা আগে জানবো। তাহলে ভৌমজল কাকে বলে না, আমরা দেখতে পাচ্ছি এটা ধরো শিলাস্তর। এই শিলাস্তরের মধ্যে অর্থাৎ ভূপৃষ্ঠের নিচে আমাদের ক্রমশ শিলাস্তরগুলি আছে। এই শিলাস্তর অর্থাৎ মাটি বা রেগলিত আছে বা প্রবেশ্য শিলাস্তর আছে। প্রবেশ্য শিলাস্তর মানে যে শিলার মধ্যে জল চলাচল করতে পারে, অর্থাৎ প্রবেশ্য শিলাস্তর, তাতে যে জল থাকবে তাকে বলা হবে ভৌমজল। অর্থাৎ আমরা যে পানীয় জলটা ব্যবহার করি সেটা আদপে একটি সেই জলটি হলো ভৌমজল। এরপর দেখো, তাহলে এই মাটির নিচে বা রেগলিত বা প্রবেশ্য শিলাস্তরে যে জল থাকে তাকে বলা হচ্ছে ভৌমজল। এটা হয়ে গেল। এখন এই ভৌমজল কোথা থেকে আসে, এই ভৌমজলের নিয়ন্ত্রকগুলো কী কী, মানে ভৌমজল কিভাবে বাড়বে। দেখো, যদি আমরা একটা শিলাস্তর দেখি, যদি বৃষ্টিপাতের পরিমাণ বাড়ে বা বৃষ্টিপাত যদি ঝিরঝির হয়ে থাকে টানা কয়েকদিন ধরে, তাহলে সেই জল চুঁয়ে চুঁয়ে কী হবে, মাটির নিচে প্রবেশ করবে, ফলে ভৌমজলের মাত্রা বাড়াবে। শুধু তাই নয়, প্রবেশ্য যে ধরো শিলাস্তর, এইটা কি শিলাস্তর, প্রবেশ্য। এই প্রবেশ্য শিলাস্তরের নিচে এইটা যদি অপ্রবেশ্য শিলাস্তর থাকে তাহলে কি হবে, এই জল নিচে নামতে পারবে না, তাহলে শিলার মধ্যে জল থাকতে পারবে। তাহলে এগুলো তার নিয়ন্ত্রক। এছাড়াও রয়েছে তোমার চ্যুতি, দারণ এবং তার রন্ধ্র, প্রবেশ্যতা, সছিদ্রতা, শিলার উপস্থিতি, শিলার প্রকৃতি, সমস্ত কিছু এই ভৌমজলকে নিয়ন্ত্রক করে থাকে। এরপর যে বিষয়টা পড়াবো দেখো, সছিদ্রতা। এখন এটা ভৌমজলের ক্ষেত্রে দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে সছিদ্রতা, একটা প্রবেশ্যতা। সছিদ্রতা মনে রাখবে, এটা ধরো শিলার একটা শিলা, এটা একক আয়তনের শিলা। তাহলে একক আয়তন শিলাতে বা একক আয়তন যে শিলাস্তর, তাতে যে সছিদ্রতা বলতে যে ছিদ্র পৌরুষটি দেখা যায়, অর্থাৎ কি রন্ধ্র দেখা যায়। রন্ধ্র মানে কি, ফুটো ফুটো শিলাতে অনেক তো গ্যাপ থাকে, রন্ধ্র, সেই সছিদ্রতা তাকে বলা হচ্ছে। অর্থাৎ সছিদ্রতা মানে কি, দেখো এন সছিদ্রতা মানে এর একটা নির্ণয় রয়েছে, সছিদ্রতা নির্ণয়ের সূত্রটি হলো এন, সছিদ্রতা নির্ণয় কিভাবে হবে, ডব্লু/ভি। ডব্লু মানে রন্ধ্রের মোট আয়তন, অর্থাৎ রন্ধ্রের মোট আয়তন মানে কত রন্ধ্র রয়েছে তার আয়তন, এবং ভি শিলার মোট আয়তন, অর্থাৎ এই পুরো শিলাটির মোট যে আয়তন, বুঝতে পারছো, আয়তন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা আয়তন। তাহলে এই আয়তনে কত পোরসিটি অর্থাৎ রন্ধ্র রয়েছে তার আয়তন, এই দুটো ডিভাইডেড বাই করলে 100, সেটা হলো সছিদ্রতা। সহজ মাথায় মনে রাখবে, শিলা স্তরের মধ্যে যে রন্ধ্র বা ছিদ্র থাকে তা হলো সছিদ্রতা। বুঝা গেল? তাহলে সছিদ্রতা যদি বেশি থাকে তাহলে কি হবে, জল চলাচল ক্ষমতা বাড়বে কিন্তু জল ধরে রাখতে পারবে না। বুঝা গেল? এরপর দেখো প্রবেশ্যতা। এই প্রবেশ্যতা মানে কি দাঁড়াচ্ছে না, দেখো এই প্রবেশ্যতা হচ্ছে, ধরো বৃষ্টিপাত হচ্ছে, এই রন্ধ্রের মধ্য দিয়ে আস্তে আস্তে কি হয়, প্রবেশ করে যায় না যায়নি, অর্থাৎ চলাচল করে না করেনি। দেখো এই চলাচলকে কি বলা হচ্ছে, জল চলাচল করছে, তাহলে এই জল চলাচলকে বলা হয় প্রবেশ্যতা। প্রবেশ্যতা মানে কি, তাহলে জল নিচে চুইয়ে আসা বা বাষ্পীভবন যদি হয় তাহলে জল উপর দিয়ে ওঠা। বুঝা গেল? তাহলে বাষ্পীভবনের টানের জন্য জল কি হয়, উপর দিয়ে বাষ্পীভবন আকারে উপর দিয়ে উঠতে থাকে। আবার বৃষ্টিপাত ঘটলে জল চুইয়ে নিচে নামতে পারে, তাই তো, একে বলা হচ্ছে কি প্রবেশ্যতা। তাহলে প্রবেশ্যতা কার কার উপরে নির্ভর করে, দেখো ভূমির ঢাল, যদি খাড়া ভূমির ঢাল হয়ে যায় নিশ্চয়ই জল নিচে চুইয়ে নামতে পারবে না। যদি মৃদু ঢাল হয় জল নিশ্চয়ই চুইয়ে নামতে পারবে। তাহলে ভূমির ঢাল। প্রবেশ্য, যদি প্রবেশ্যতা বেশি থাকে, অর্থাৎ প্রবেশ্য বলতে এখানে বোঝা যাচ্ছে জল চলাচলের ক্ষমতা, তার উপরে নির্ভর করছে অপ্রবেশ্য শিলাস্তর, মানে এটা শিলা, প্রবেশ্য শিলা,
অপ্রবেশ্য শিলা। ধরো প্রবেশ্য শিলা, যদি ধরো এটা বেলে পাথর হয় তাহলে নিশ্চয়ই এর মধ্যে দিয়ে জল সহজেই চুঁয়ে আসবে। আর যদি এর নিচে গ্রানাইট শিলা থাকে বা ব্যাসল্ট শিলা থাকে নিশ্চয়ই জল চুঁয়ে যেতে পারবে না। তাহলে প্রবেশ্য শিলার নিচে অপ্রবেশ্য শিলা যদি থাকে তাহলে কি হবে? প্রবেশ্যতা, অর্থাৎ এখানে জল চলাচল করতে পারে কার ভিতর দিয়ে? জল চলাচল প্রবেশ্যতা কার মধ্যে থাকে? প্রবেশ্য শিলার মধ্যে থাকে। বেলে পাথর হতে পারে সেটা, চুনা পাথর হতে পারে সেটা। কিন্তু অপ্রবেশ্য শিলা বলতে যার মধ্যে দিয়ে জল চলাচল করতে পারে না, গ্রানাইট, ব্যাসল্ট হতে পারে। এছাড়াও কি বাষ্পীভবনের হারের মাত্রা, অর্থাৎ বাষ্পীভবন যদি বেশি হয় তাহলে জল কি হবে? উপরে বাষ্পীভবনের মাত্রা বাড়লে জলের টান ঘটবে ভূপৃষ্ঠে, তাহলে উপর দিয়ে বাষ্পীভূত হবে। ভূমি ব্যবহার, অর্থাৎ যদি আমি ভূমিকে পুরো ধরো কংক্রিট করে দিই, যেমন ধরো রাস্তা, আমাদের রাস্তা ঢালাই রাস্তা হচ্ছে, বাড়ির মেঝে সিমেন্ট করে দিচ্ছি, ফলে জল কি আর নিচের দিকে চুইয়ে নামতে পারবে? তাহলে ভূমি ব্যবহারের উপর এই প্রবেশ্যতা নির্ভর করে। দেখো এরপর পড়বে প্রকারভেদ। কার প্রকারভেদ? ভৌমজলের প্রকারভেদ, অর্থাৎ ভৌমজল কয়ভাবে থাকে বা কয়ভাবে ভৌমজল পূরিত হয় সেটা দেখো। অর্থাৎ 1 নম্বর পাচ্ছ আবহিক জল। আবহিক জল মানে মনে রাখবে যে আবহাওয়ার, অর্থাৎ বৃষ্টিপাত, তুষারপাত এর দ্বারা জল যখন মাটির নিচে চুঁয়ে চুঁয়ে নামছে এবং জল পূরিত হয় তখন তাকে আবহিক জল বলে। তাহলে আবহিক জল মানে কি? বৃষ্টিপাত বা তুষারপাতের দ্বারা মাটিতে যে ভৌমজলের মাত্রা বাড়ছে বা মাটিতে যে মানে শিলাস্তরের মধ্যে যে জল থাকে তাকে বলা হয় আবহিক জল। আবহিক জল মানে আবহাওয়ার থেকে পারছে ভৌমজল। এক ধরনের জল রয়েছে আবার সহজাত জল। সহজাত জল মানে কি? ধরো পাললিক শিলা স্তরে স্তরে গঠিত হয়। আর পাললিক শিলাস্তরের মধ্যে কি সছিদ্রতা থাকে, সেই ছিদ্রতার মধ্যে জল জমে থাকতে পারে, সেটা হলো তোমার হচ্ছে সহজাত জল। সহজাত মানে জন্ম থেকেই তার জলটা রয়েছে, অর্থাৎ পাললিক শিলা যখন জন্ম লাভ করছে স্তরে স্তরে তার ছিদ্রের মধ্যে যে জল জমে থাকবে তাকে বলা হচ্ছে সহজাত জল। এরপর দেখো উৎসন্দ জল বলছে। উৎসন্দ জল বলতে আমার ম্যাগমাতে কিছু আমাদের জলীয় বাষ্প থেকে থাকে বা জল থেকে থাকে। তাহলে আগ্নেয়গিরির মুখ থেকে যখন প্রধান জ্বালামুখ বা গৌণ জ্বালামুখ থেকে ম্যাগমা বেরিয়ে আসবে সেখানে কিছু পরিমাণে জল বেরিয়ে আসে, সেটাকে বলা হয় উৎসন্দ জল। আর মহাসাগরীয় জল মানে মহাসাগর থেকে কিছু পরিমাণে জল অভিস্রবণ পদ্ধতি বা কিছুটা জল চুইয়ে শিলাস্তরের দিকে নামতে পারে বা পরিশ্রুত হতে পারে, বুঝে গেল? ফিল্ট্রেশনের মাধ্যমে নামতে পারে যে জল আসে ভৌমজল তাকে বলা হয় মহাসাগরীয় জল। অর্থাৎ ভৌমজল কোথা কোথা থেকে পাওয়া যায়? আবহাওয়া থেকে পাওয়া যাচ্ছে, সেটা আবহিক জল বলবে। যেটা সহজাত জন্ম থেকে রয়েছে সহজাত জল, যেটা ম্যাগমা থেকে পাওয়া যাচ্ছে সেটা উৎসন্দ জল, আর মহাসাগর থেকে পরিশ্রুত হলে তাকে বলা হবে মহাসাগরীয় জল। এরপর বোঝাচ্ছে দেখো ভৌমজলের স্তর বিন্যাস, অর্থাৎ ভৌমজল কিভাবে কটা স্তরের মধ্যে কেমনভাবে থাকে সেগুলো একটু জেনে নিতে হবে। এখন ভৌমজলের স্তর বিন্যাসে একটা শব্দ পাচ্ছ যেটা হচ্ছে অ্যাকুইফার। অ্যাকুইফার কাকে বলে? একই কথাটার অর্থ মনে রাখবে জল। একই কথার অর্থ কি? জল। আর ফার কথার অর্থ হচ্ছে সঞ্চালন। অর্থাৎ কি শিলার যে স্তরের মাধ্যমে শিলাস্তরের মাধ্যমে জল তোমার হচ্ছে কি পূরিত হতে পারে, তোমার ক্ষয়িত হতে পারে, মানে পরিবাহিত হতে পারে। তাহলে একবার সহজভাবে বললে কি হয়, যে স্তরের মাধ্যমে কি হয়, মানে প্রবেশ্য শিলাস্তরের মাধ্যমে বা শিলাস্তরের মাধ্যমে জল পরিবাহিত হয় তাকে বলা হয় অ্যাকুইফার। তাহলে অ্যাকুইফারে কি বুঝতে পারছো? যে জল ধরো এইটা একটা প্রবেশ্য শিলাস্তর, তাহলে এই প্রবেশ্য শিলাস্তরে কি হচ্ছে, ধরো এখানে বৃষ্টিপাত হলো, বৃষ্টিপাত, তাহলে জল কি হচ্ছে? পূরিত হচ্ছে, মানে পূরণ হচ্ছে। আবার ধরো এই জল আস্তে আস্তে এখানে বহন করে এসে সঞ্চয় হচ্ছে, জল ভান্ডার পরিপূর্ণ হচ্ছে, তাহলে এই স্তরটাকে বলা হবে অ্যাকুইফার। এই অ্যাকুইফার অনেক ধরনের হয়ে থাকে, যেমন ধরো পার্চড বা স্থানীয় অ্যাকুইফার, এটা একটা মুক্ত অ্যাকুইফার। কিন্তু এই মুক্ত অ্যাকুইফারটা কি বলতো না, এই মুক্ত অ্যাকুইফারটা হলো তোমার ছোট স্থানীয় এলাকায়। স্থানীয় এলাকায় যখন কোনো প্রবেশ্য, এটা প্রবেশ্য শিলা, তার নিচে ধরো এখানে অপ্রবেশ্য শিলাটি রয়েছে একটা ছোট্ট এলাকায়, স্থানীয় এলাকায়, তখন স্থানীয় অ্যাকুইফার বা পার্চ অ্যাকুইফার গঠন হয়। মুক্ত অ্যাকুইফার কাকে বলে দেখো, ধরো এটা অপ্রবেশ্য শিলা, অপ্রবেশ্য শিলার উপরে যদি প্রবেশ্য শিলাস্তরটা থাকে
তাহলে জল কি হবে, এর মধ্যে ভৌম জল থাকবে, তাকে বলা হবে মুক্ত অ্যাকুইফার। অর্থাৎ মুক্ত অ্যাকুইফার মানে প্রবেশ্য শিলার উপরে, এই অপ্রবেশ্য শিলার উপরে, এটা অপ্রবেশ্য শিলাস্তর, এটা অপ্রবেশ্য শিলাস্তর। এই অপ্রবেশ্য শিলাস্তরের উপরে এটা প্রবেশ্য শিলাস্তর। প্রবেশ্য শিলাস্তরে কি হচ্ছে, জল থাকছে, ভৌমজল থাকছে, তাকে বলা হচ্ছে মুক্ত অ্যাকুইফার। আরেকটি রয়েছে, এইটি আবদ্ধ অ্যাকুইফার। আবদ্ধ অ্যাকুইফার মানে কি শুনো, এইখানে দেখো অপ্রবেশ্য শিলাস্তর, তার নিচেও অপ্রবেশ্য শিলাস্তর, বুঝতে পেরেছ, অপ্রবেশ্য শিলাস্তর। তাহলে দেখো দুটি অপ্রবেশ্য শিলার মাঝে যদি প্রবেশ্য শিলাস্তর থাকে, তাহলে দুটি অপ্রবেশ্য শিলা, তার মাঝখানে প্রবেশ্য শিলা, এই প্রবেশ্য শিলাস্তরে দেখো যদি এই প্রবেশ্য শিলাস্তরে যদি জল থাকে, তাকে বলা হচ্ছে আবদ্ধ অ্যাকুইফার। তাহলে কি পেলে, যে প্রবেশ্য, ধরে এই প্রবেশ্যর নিচে অপ্রবেশ্য যদি থাকে, তাহলে যে জল সঞ্চিত হয় তাকে মুক্ত অ্যাকুইফার বলছে। আর দুটি অপ্রবেশ্য, ধরো এই একটা অপ্রবেশ্য, এই একটা অপ্রবেশ্য, তার মাঝে যদি এই প্রবেশ্য শিলাস্তরে জল থাকে, তাকে বলা হচ্ছে আবদ্ধ অ্যাকুইফার। এখন আরেকটি শব্দ রয়েছে অ্যাকুইক্লুড। অ্যাকুইক্লুড মানে কি শোনো, একটা শিলাস্তর, যে শিলাস্তরে কি আছে, সছিদ্রতা আছে, অর্থাৎ পোরোসিটিগুলো রয়েছে, কিন্তু কি হয়, প্রবেশ্যতা নেই, মানে জল চলাচল করতে পারে না। সছিদ্রতা আছে কিন্তু জল চলাচল করতে পারে না, তাকে কি বলা হয় না, অ্যাকুইক্লুড বলে। তাহলে অ্যাকুইক্লুড এক ধরনের এমন একটা শিলাস্তর যেটা কাদা পলি দ্বারা গঠিত হয়, কাদা পাথর বা পলি দ্বারা গঠিত হয়, তাকে কি বলা হচ্ছে, অ্যাকুইক্লুড। অ্যাকুইক্লুড মানে সছিদ্রতা আছে কিন্তু প্রবেশ্যতা নেই, প্রবেশ করতে পারবে না, জল চলাচল করতে পারবে না, কিন্তু জল থাকতে পারে কিছু পরিমাণে, মানে ছিদ্রগুলো রয়েছে কিন্তু জল চলাচল বা পরিবাহিত হতে পারে না। এরপরে দেখো রয়েছে অ্যাকুইটার্ড। অ্যাকুইটার্ড মানে কি, অ্যাকুইটার্ড মানে দেখো যে সামান্য জল আছে, এখানে জল থাকে কিন্তু সেই জল গতি নেই, মানে পরিবাহিত হতে পারে না। তাহলে জল শিলাস্তরের মধ্যে আছে কিন্তু সে জল কি পরিবাহিত হতে পারে না। যেমন কাদা আর মাটি, এইটা যদি সংমিশ্রণ থাকে তাহলে সেই জল গতিশীলতা পায় না। যেমন আমাদের গ্রামে দেখবে অনেকে কি রয়েছে, ধরো এটা কুয়ো, এই কুয়োতে যদি কাদা বা মানে মাটি দ্বারা গঠিত স্তর হয়, এই স্তরে জল থাকে কিন্তু সেই জল কুয়োতে এসে মানে ঝরে পড়ে না, বুঝা গেল, এটা বাধা সৃষ্টি করে, অল্প সামান্য পরিমাণে আসে, তাকে বলা হয় অ্যাকুইটার্ড। তাহলে অ্যাকুইক্লুড মানে প্রবেশ্যতা, এই সছিদ্রতা আছে, প্রবেশ্যতা নেই। অ্যাকুইটার্ড মানে কিছুটা পরিমাণে জল আছে কিন্তু সেই জল পরিবাহিত হয়ে কুয়োতে এসে পড়ে না। এরপরে বলছে অ্যাকুইফিউজ, মানে টোটাল স্টপ করে দেয়া, মানে সেই তাতে জলও থাকবে না, জল পরিবাহিতও হতে পারবে না। ধরো গ্রানাইট শিলা, ব্যাসল্ট শিলা, অপ্রবেশ্য শিলা, ধরো তোমার এটা প্রবেশ্য শিলাস্তর, এটা অপ্রবেশ্য শিলাস্তর, তাহলে এই জল নিচে কি আসছে, ফিউজ বন্ধ করে দিল, কে, অপ্রবেশ্য শিলাস্তরটা বন্ধ করে দিল। তাহলে গ্রানাইট ব্যাসল্ট হলো অ্যাকুইফিউজ স্তর। অ্যাকুইডাক্ট একটা রয়েছে, অ্যাকুইডাক্ট, সেটা কি রকম, ধরো এটা ভৌমজলের একটা পাইপ লাইন, মানে শিলাস্তরে একটা পাইপ লাইন, যেটা কৃত্রিমভাবে আমরা পথটা তৈরি করি, সেই পথ দ্বারা কি হয় দেখো, ভৌমজল বেরিয়ে আসতে পারে, আবার কি না বৃষ্টির জল সংরক্ষণ পদ্ধতির দ্বারা সেখানে জল পূরিত করতে পারি, তাহলে পূরিতও করতে পারি আবার ক্ষয়ও করতে পারি, মানে ব্যবহারও করতে পারি। তাহলে যে কৃত্রিম পথ, মানে আমরা মিনি ডিপ টিউবওয়েলের যে মাটির নিচ দিয়ে যে নলটা খুঁড়লাম, সেইটাকে বলা হয় অ্যাকুইডাক্ট, বুঝা গেছে। ভৌমজলের স্তর বিন্যাস মানে মাটির নিচে যে জলটা থাকছে বা প্রবেশ্য শিলাস্তরে যে জল থাকছে কিভাবে থাকছে সেটা দেখো। ভৌমজলের স্তর বিন্যাস প্রধানত দুটো, একটা মনে রাখবে ভেদস্তর বা ভেদস জল, ভেদস্তরে যে জল থাকবে তাকে বলা হবে ভেদস জল। আর একটা হলো ফ্রিয়টিক স্তর। ফ্রিয়টিক স্তর মানে সম্পৃক্ত স্তর, অর্থাৎ যে স্তরে জল থাকে, ফ্রিয়টিক মানে জল আছে আর ভেদস্তর মানে জল নেই, হচ্ছে এখানে পরিবাহিত হয়, কি হয়
পরিবাহিত হয়, পরিবাহিত হয়। অর্থাৎ কি বুঝলে, ধরো এটা ভূপৃষ্ঠ, এটা ভূপৃষ্ঠ, এটা তাহলে ভূপৃষ্ঠ হলো। এইটা ধরো জলপৃষ্ঠ, এটা কি জলপৃষ্ঠ, মানে জলের উপরে রয়েছে, ভৌমজলের উপরে জলস্তরকে বলা হচ্ছে জলপৃষ্ঠ। তাহলে ভূপৃষ্ঠ থেকে জলপৃষ্ঠ পর্যন্ত ভেদস্তর। যদি আমি এইটা জলস্তর ধরি, এইটা জলপৃষ্ঠ ধরো, এই জলপৃষ্ঠ, তাহলে ভূপৃষ্ঠ থেকে জলপৃষ্ঠ পর্যন্ত, ভূপৃষ্ঠ থেকে জলপৃষ্ঠ পর্যন্ত ভেদস্তর। আর জলপৃষ্ঠ থেকে এটা অপ্রবেশ্য শিলাস্তর, এখানে অপ্রবেশ্য শিলাস্তর, তাহলে জলপৃষ্ঠ থেকে অপ্রবেশ্য শিলাস্তর পর্যন্ত ফ্রিয়াটিক স্তর। এই ফ্রিয়াটিক স্তর আবার দুটো পার্ট, এ দেখো দুটো পার্টে ভেঙেছি, ধরো এটা এ, এটা বি। এটা হচ্ছে মানে অসম্পৃক্ত বা অস্থায়ী ফ্রিয়াটিক স্তর। এটা স্থায়ী, এটা অস্থায়ী, মানে এটা অসম্পৃক্ত, এটা সম্পৃক্ত। তাহলে অসম্পৃক্তটা কি, মানে ধরো বর্ষাকালে জল এতটা আসলো, দিয়ে দেখা গেল আবার শীতকাল বা গ্রীষ্মকাল আসলে জলপৃষ্ঠটা নেমে যাচ্ছে। তাহলে দেখো এইখানে কি হয়, ঋতু পরিবর্তনের সাথে সাথে এই ভৌমজলের প্রাচুর্যতার পরিমাণ হ্রাস বৃদ্ধি ঘটে, অর্থাৎ জলপৃষ্ঠ এখানে ওঠানামা করে। তাহলে সেটা হলো অসম্পৃক্ত স্তর, অর্থাৎ অস্থায়ী। দেখবে বর্ষাকালে কিছু কুয়ো আমাদের গ্রাম বাংলা দেখবে ভর্তি হয়ে যায়, আবার শীতকালে দেখবে বা শুকা মরশুমে দেখবে কুয়োগুলো শুকিয়ে যায়, মানে কি জলপৃষ্ঠটা নিচে নেমে গেছে। সম্পৃক্ত স্তর মানে এই স্তর থেকে সর্বদাই ভৌমজল পেয়ে থাকবো, কখনোই বন্ধ হবে না, শুকা মরশুমেও বন্ধ হবে না, তাকে বলা হচ্ছে সম্পৃক্ত জলস্তর। অর্থাৎ এইটি হলো স্থায়ী, হচ্ছে ফ্রিয়াটিক স্তর। তাহলে ফ্রিয়াটিক স্তর কটা, তাহলে দুটো, একটা সম্পৃক্ত, একটা অসম্পৃক্ত, মানে স্থায়ী অস্থায়ী। অস্থায়ীতে জলপৃষ্ঠ ওঠানামা করবে, স্থায়ীতে জলপৃষ্ঠ একই রকম ভাবে থাকবে, বোঝা গেল। তবে বর্তমান দিনে এই স্থায়ী সম্পৃক্ত স্তরটি নিচে নেমে যাচ্ছে, অর্থাৎ জলপৃষ্ঠটা নিচে নেমে যাচ্ছে, কারণ অতিরিক্ত ভৌমজল ব্যবহার করার ফলে, বোঝা গেল। অর্থাৎ এই জল পূরিত হতে পারছে না, তার জন্য জলপৃষ্ঠর লেভেলটা কি হচ্ছে, নেমে যাচ্ছে, আর ডিপটিএল মিনিগুলো ওই জন্য আমাদের কি হচ্ছে, ফেলিওর হয়ে যাচ্ছে, বোঝা গেল। ভেদস্তর তিনটা রয়েছে, মনে রাখো। মৃত্তিকা জলস্তর প্রথম, উপরে সর্ব উপরের স্তরটা হচ্ছে মৃত্তিকা জলস্তর, মানে মাটিতে যে জলটা থাকে, এই জলটা কারা খায়, উদ্ভিদরা, বুঝা গেল। অর্থাৎ উদ্ভিদরা শোষণ করে এই জল। তাহলে মৃত্তিকা জলস্তর মানে মৃত্তিকার রন্ধ্রের, মানে একটা মাটির কণা, তার চারপাশে এই জলটা জড়িয়ে লেগে থাকে, এটা হলো মৃত্তিকা জলস্তর। তারপরে রয়েছে মৃত্তিকা ও বায়ুস্তর, মৃত্তিকাও রয়েছে, বায়ু রয়েছে, বায়ুর বাবল রয়েছে। এই স্তরে কি হয়, ধরো তোমার বৃষ্টিপাত হলো, আস্তে আস্তে এগুলো আর নেমে গেল, তখন এই বায়ু আস্তে আস্তে কি হয় না, কিছুটা পরিমাণে তোমার যখন তাপ পায়, এই বায়ু আস্তে আস্তে বেরিয়ে চলে যায় মৃত্তিকার রন্ধ্র থেকে। আবার যখন শুকিয়ে যাবে তখন অটোমেটিক্যালি বায়ু এই রন্ধ্রের মধ্যে চলে আসবে, অর্থাৎ বাতাস থাকবে, বাতাস এবং মৃত্তিকার এই একটা স্তর। আরেকটা হচ্ছে কৈশিক স্তর। এই কৈশিক স্তরের ফাংশনটা অন্যরকম। কীরকম, ধরো যখন বৃষ্টিপাত হচ্ছে তখন কৈশিক স্তরে জল নিচে নামবে, আবার যখন ধরো সূর্যের তেজ অর্থাৎ বাষ্পীভবনের হার বাড়ছে, তখন জলপৃষ্ঠে যখন টান নিয়েছে, তখন এইখান থেকে বাষ্পীভূত হয়ে উপর দিয়ে, অর্থাৎ ভৌমজলের জলপৃষ্ঠ থেকে উপর দিয়ে জল উঠতে থাকবে। তাহলে কৈশিক স্তরে কি হয় না, বাষ্পীভবনের আকারও উপর দিয়ে উঠতে থাকে, আবার বৃষ্টিপাতের সময় আর ধীরে ধীরে নিচে নামতে থাকে, এটা কৈশিক স্তর। তাহলে ভেদস্তর কটা, তিনটা। মৃত্তিকা জলস্তর, মৃত্তিকা বায়ুস্তর, কৈশিক স্তর, এই টোটাল হলো ভেদস্তর। ভেদস্তর মানে যে স্তরে জল পরিবাহিত, মানে কি হচ্ছে, এখানে জল এখানে পরিবহন হয়, বুঝে গেল। এই স্তরে সবসময় জল থাকে না, কিন্তু তোমার পিরিয়ডিক স্তরে জল থাকে, অর্থাৎ ভৌমজল থাকে। এই অসম্পৃক্তটায় ঋতুভেদে থাকে, আর সম্পৃক্তটা সর্বদাই থাকে। এই টোটালটাকে বলা হয় অ্যাকুইফার। অর্থাৎ এই যে শিলাস্তর বলেছিলাম না পূর্বেই, যে অ্যাকুইফার কথার অর্থ কি, শিলাস্তরের মধ্যে যে জল চলাচল করা, পূরিত হওয়া, ক্ষয়িত হওয়া, সমস্তকে অ্যাকুইফার বলে। অ্যাকুই কথার অর্থ জল, ফার কথার অর্থ পরিবহন, টোটাল অ্যাকুইফার। এই অ্যাকুইফারে কিভাবে ভৌমজলে স্তরবিন্যাস কিভাবে থাকে, কি কি জল, যে ভেদস্তরে যে জল থাকে ভেদস জল, ফ্রিয়টিক স্তরে যে জল থাকে তাকে বলা হয় ফ্রিয়টিক জল, অর্থাৎ ভৌমজল, যে জল আমরা ব্যবহার করি। দেখো, মাটির নিচের যে জল বা প্রবেশ্য শিলাস্তরের যে জল, সে জল হলো ভৌমজল। এই ভৌমজল সংবহন হয়,
অর্থাৎ এক জায়গায় থাকে না, এক জায়গা থেকে অন্য জায়গা পরিবাহিত হয়। তার সূত্রটা কি? ভি গতিবেগ, কত গতিবেগে সংবহন মানে কত গতিবেগে নামবে বা এক স্থান থেকে অন্য স্থান যাবে, তার সূত্রটা হচ্ছে কে আই। কে মানে ভৌমজলের পরিবাহিতা, আর হচ্ছে উদক অবক্রমণ অর্থাৎ কতটা পরিমাণে টান নিচ্ছে তার উপরে নির্ভর করে। এখন এই পরিবহনের জন্য একটা জিনিস দেখা যায়, প্রস্রবণ দেখা যায়। প্রস্রবণ কথার অর্থ কি না, ধরো ভূপৃষ্ঠ, এটা ভূপৃষ্ঠ আর এটা হলো তোমার ভৌমজল, যেখানে ছেদ করছে সেখানে জল বেরিয়ে আসবে। তাহলে কি ভূপৃষ্ঠ এবং ভৌম জলের পৃষ্ঠ যেখানে ছেদ হবে মানে মিলিত হবে, ধরো এটা ভূপৃষ্ঠ আর এইটা ধরো ভৌম জলের পৃষ্ঠ, যে জায়গায় ছেদ হচ্ছে সেখানে কি হবে, জল বেরিয়ে আসবে। এটাকে বলা হয় প্রস্রবণ। সহজ ভাষায় বললে হয় ভৌম জল যখন প্রাকৃতিকভাবে কোনো কৃত্রিম হস্তক্ষেপ ছাড়াই যখন ভূপৃষ্ঠে জল বেরিয়ে আসবে তাকে বলা হবে প্রস্রবণ। এই প্রস্রবণগুলো যদি খুব একটা কাছাকাছি অবস্থান করে একাধিক থাকে, যে রেখা পাওয়া যাবে তাকে বলা হবে প্রস্রবণ রেখা, মানে একাধিক প্রস্রবণ রয়েছে সেখানে কি বেরিয়ে আসে ভৌমজল। এর ক্লাসিফিকেশনে দেখি দু ধরনের, একটা অভিকর্ষজ প্রস্রবণ, একটা অভিকর্ষজ প্রস্রবণ। অভিকর্ষজ মানে অভিকর্ষজ টানের দিকে মানে ধরো এটা ভূপৃষ্ঠ, তাহলে ভূপৃষ্ঠ যদি হয় তাহলে ভূপৃষ্ঠের নিচের দিকে যদি জল নামে অর্থাৎ জল বেরিয়ে আসে তখন তাকে বলা হবে অভিকর্ষজ প্রস্রবণ। আর এই অভিকর্ষজ টানের অর্থাৎ এদিকে অভিকর্ষজ টান রয়েছে তার বিপরীত দিকে যদি জল ফোয়ারার মতন বেরিয়ে আসে তাকে তখন বলা হবে অভিকর্ষজ প্রস্রবণ। তাহলে দেখো অভিকর্ষজ প্রস্রবণ কি, এটা প্রবেশশীল স্তর। এই প্রবেশশীল স্তরে দেখো পৃথিবীর টান কোথায়, নিচ দিকে, অথচ বেরিয়ে আসছে কোন দিকে, ওপর দিকে। তাই অভিকর্ষজ প্রস্রবণ মানে অভিকর্ষজের বিপরীত দিকে বেরিয়ে আসছে। অভিকর্ষজ প্রস্রবণ কি না, অভিকর্ষজের টান কোন দিকে, নিচ দিকে। দেখো এই যে প্রবেশশীল স্তরের জল কি হচ্ছে না, পৃথিবীর টানের অভিকর্ষজ বলের দিকে নেমে আসছে, তাই এটাকে কি বলা হয় না অভিকর্ষজ প্রস্রবণ। এই অভিকর্ষজ প্রস্রবণের ক্লাসিফিকেশনে কি পাচ্ছি, অবনত জলপৃষ্ঠ প্রস্রবণ। অবনত, দেখো অবনত জলপৃষ্ঠ, এটা ধরো ভূপৃষ্ঠ নত অর্থাৎ হেলে আছে, আর ভৌম জলের জলপৃষ্ঠটাও দেখো হেলে আছে। যখন এই হেলে আছে দিয়ে ভূপৃষ্ঠের সঙ্গে জলপৃষ্ঠ ছেদ ঘটছে কোনো একটা বিন্দুতে, তখন দেখো জল কি হবে, এইখানে ঝরে পড়বে। এটা হলো অবনত জলপৃষ্ঠ প্রস্রবণ। হ্যাঁ, একটা কথা মনে রাখবে, এই জলপৃষ্ঠটা মানে ভৌমজলের যে স্তর, উপরের স্তরটা, বুঝতে পেরেছ, ভৌমজল যতটা উপরে আছে সেটা তো জলপৃষ্ঠ। তাহলে এই জলপৃষ্ঠটা মনে রাখবে সবসময় উপরের শিলার আকৃতির উপর নির্ভর করবে। যদি ধরো এইখানে একটা ছবি দেখাচ্ছি, ধরো এটা পাহাড়ি এলাকা মানে জলপৃষ্ঠ তখন উত্তল আকারেই থাকবে। আবার যদি ধরো এটা নদী উপত্যকা যদি হয় তাহলে জলপৃষ্ঠ কিন্তু মানে ভৌমজল এইভাবেই থাকবে, অর্থাৎ অবনত আকৃতি রূপেই থাকবে। অর্থাৎ কি বুঝতে পারলে, শিলার আকৃতি বা যেভাবে থাকবে, ভূপৃষ্ঠের আকৃতি যেভাবে হবে ভৌমজল সেইভাবেই থাকবে আকৃতিতে। তাহলে দেখো এটা অবনত আকৃতি ভূমিরূপ, তাহলে দেখো জলপৃষ্ঠটা অবনত হয়ে যে বিন্দুতে মিলিত হচ্ছে সেটা হচ্ছে অবনত জলপৃষ্ঠ প্রস্রবণ। এছাড়াও রয়েছে দেখো সংযোজক প্রস্রবণ। সংযোজন প্রস্রবণ দু ধরনের হয়, একটা ডাইক প্রস্রবণ, একটা চ্যুতি প্রস্রবণ। ডাইক মানে কি, একটা উলম্ব উদ্ভিদ, অর্থাৎ এটা গ্রানাইট শিলা হতে পারে, ব্যাসল্ট শিলা হতে পারে, মানে আগ্নেয় উদ্ভিদ। ব্যাসল্ট যদিও হবে না, কারণ এটা মাটির নিচে তো থাকছে সবসময়, তাহলে সেটা কি এক ধরনের তোমার ওই শিলা, আগ্নেয় শিলা দু ধরনের হয়, একটা নিঃসারী একটা উদ্ভিদীয় আগ্নেয় শিলা, এটা আগ্নেয় শিলার উদ্ভিদীয় আগ্নেয় শিলা, মানে মাটির নিচেই সবসময় থাকছে এবং দেখো উপর দিয়ে দাঁড়িয়ে আছে, অর্থাৎ ভূমির উলম্বভাবে। এটা যদি ভূমি হয়, ভূমির কি উলম্বভাবে থাকছে, তাহলে এই ডাইকের অবস্থানের জন্য কি হচ্ছে না, ধরো এইখানে যে ভৌম জলের স্তর, এই ভৌম জলের স্তরে কি হচ্ছে দেখো প্রবেশশিলা, এটা অপ্রবেশশিলা, তাহলে এই জল আর এদিকে নামতে পারছে না, তখন কি করছে প্রচণ্ড চাপে এই সংযোগে অংশে বেরিয়ে আসছে, সেই তাকে বলা হচ্ছে ডাইক প্রস্রবণ। এটা সংযোগ প্রস্রবণ। আরেক ধরনের রয়েছে, ধরো এটা শিলাস্তর চ্যুতি দেখা দিয়েছে,
প্রবেশ্য শিলাস্তর, এই প্রবেশ্য শিলাস্তরে জল যখন নামছে প্রচণ্ড চাপ এবং দেখো চ্যুতি বরাবর কি প্রস্রবণটা বেরিয়ে আসলো, তাহলে সেটাকে বলা হচ্ছে চ্যুতি প্রস্রবণ। এখন দেখো আরও একটা রয়েছে, যেমন ধরো গ্রানাইট ব্যাসল্ট শিলা যদি হয়, গ্রানাইট ব্যাসল্ট শিলায় কি থাকে, ফাটল থাকে। কি থাকে? ফাটল। এই ফাটলকে কি বলা হয়? দারণ বলা হয়। কি? দারণ। তাহলে জল যখন বৃষ্টিপাত ঘটলো, বৃষ্টিপাত এই ফাটলের মধ্যে দিয়ে সঞ্চালিত হচ্ছে, হওয়ার পর এই ফাটল বা দারণের মাধ্যমে ধরো এইখানে শিলাস্তরে উন্মুক্ত হয়ে আছে মুখটি, তাহলে এইখানে কি হবে? জল ঝরে পড়বে। তাই একে কি বলা হয়? বিদার প্রস্রবণ, মানে ফাটল বা দারণ প্রস্রবণ। বুঝতে পারছো? বিদার বা দারণ প্রস্রবণ এটা গ্রানাইট এবং ব্যাসল্ট শিলায় দেখা যাবে। এটা ক্যালসিয়াম বাই কার্বনেটের স্তর, যেটাকে বলা হচ্ছে চুনা পাথরের ভূমিরূপ। চুনা পাথরের ভূমিরূপ মানে কাস্ট অঞ্চল। কি অঞ্চল? কাস্ট অঞ্চল। এই কাস্ট অঞ্চলে দেখো চুনা পাথরযুক্ত অঞ্চলে কি হয় না, একাধিক গর্ত থাকে। বুঝে গেল? একাধিক গর্ত বা গুহা থাকে, গুহা। এর মাধ্যমে এই যে মুখটি, এই মুখটি শৃঙ্খল। এই শৃঙ্খলে কি হচ্ছে? বৃষ্টির জল এখানে সহজে প্রবেশ করছে। এরপর দেখা যাচ্ছে এই যে এইগুলো কি হয়? ক্যালসিয়াম কার্বনেটের স্তর, মানে CaCO3 দ্বারা গঠিত স্তর। CaCO3 আমরা জানি বৃষ্টিপাতের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড পরিণত হয়, সে সহজে একে দ্রবীভূত করে। তাহলে দ্রবীভূত করার জন্য এগুলি দেখো গলে গেল এবং এক একটা নালী বা পথ তৈরি হলো। বুঝা গেল? এক একটা গুহা তৈরি হলো, তার মাধ্যমে কি জল পূরিত হচ্ছে। তাহলে কি বুঝতে পারলে? এগুলো এক একটা কি দ্রবণ প্রক্রিয়ার দ্বারা গুহা তৈরি হলো এবং সেই জল দেখো মুখ দিয়ে কি হচ্ছে? বেরিয়ে আসছে। হ্যাঁ, তখন তাকে কি বলা হচ্ছে? না, এটা বলা হচ্ছে ভ্যাকলুসিয়ান প্রস্রবণ, অর্থাৎ ফন্টেন দা ভ্যাকলুস। এটা হচ্ছে একটা বিখ্যাত হচ্ছে ভ্যাকলুসিয়ান প্রস্রবণ। এখন ভ্যাকলুসিয়ান মানে ভ্যাকলুস কথার অর্থ কি? মানে এটা হলো দ্রবণ কার্যের দ্বারা গঠিত প্রস্রবণ, অর্থাৎ এটা দ্রবীভূত হয়ে যায় ক্যালসিয়াম কার্বনেটের স্তর দিয়ে, তাতে যে গুহা তৈরি হয় বা যে সিংহল বা পুনর ডোলাইন, ইউভালা, এই সমস্ত ভূমিরূপগুলো তৈরি হয়, পরবর্তীকালে গুহা তৈরি হয়, তার ভিতরে কি হয়? বৃষ্টির জল প্রবেশ করে যায়। সেই ভৌমজল যখন নালীপথে চালনা হয়ে যখন কোনো একটি উন্মুক্ত ছিদ্র দিয়ে ভূপৃষ্ঠে বেরিয়ে আসবে, তখন তাকে কি বলা হচ্ছে? ভ্যাকলুসিয়ান প্রস্রবণ। আর আছে দেখো অবিকর্ষজ প্রস্রবণ। অবিকর্ষজ প্রস্রবণে কি পেলে তোমরা? যে অবিকর্ষজ টানের বিপরীতে বেরিয়ে আসে, তাহলে তাকে দেখো একটা কথায় বলে অবিকর্ষজ প্রস্রবণের একটা পার্ট হলো আতিজীয় প্রস্রবণ। আতিজীয় কূপ। আতিজীয় কূপ বা আতিজীয় প্রস্রবণ কাকে বলছে? দেখো দুটি অপ্রবেশ্য শিলা, দেখো এটিও অপ্রবেশ্য শিলা, এটিও অপ্রবেশ্য শিলা, এটি প্রবেশ্য শিলা। তাহলে দুটি অপ্রবেশ্য শিলার মাঝখানে যদি প্রবেশ্য শিলাস্তর থাকে এবং এর গঠনটা কীরকম হলো? দেখো অধভঙ্গ বা অবতল, কি অবতল আকৃতির। তাহলে দুটি অপ্রবেশ্য শিলার মাঝখানে যদি প্রবেশ্য শিলা অবতল আকৃতির থাকে, তাহলে কি হবে? বৃষ্টির জল কি হচ্ছে? প্রবেশ্য শিলাস্তরে পূরিত হচ্ছে, তাই তো? তাহলে এটা প্রচণ্ড চাপে থাকছে, ভৌমজলটা কি প্রচণ্ড চাপে থাকছে, তাই তো? তাহলে কোনো রূপভাবে প্রাকৃতিক ফাটল বা কোনো মানে কূপ খনন করা হলো, কূপ, তাহলে সেই জল কি হবে? পাম্প সেট ছাড়াই জল দেখো অবিকর্ষজ টানের বিপরীতে বেরিয়ে আসছে না, আসেনি? এটাকে বলা হয় আতিজীয় প্রস্রবণ। এই আতিজীয় প্রস্রবণ অনেক জায়গায় রয়েছে, যেমন ধরো তোমার অস্ট্রেলিয়াতে রয়েছে। তো এটা মনে রাখবে, ফ্রান্সের আতোয়া শহরে প্রথমে দেখা গিয়েছিল। বুঝতে পেরেছ? ফ্রান্সের আতোয়া শহরে প্রথম দেখা দিয়েছিল, তার জন্য একে আতিজীয় প্রস্রবণ বা আতিজীয় কূপ বলে। অস্ট্রেলিয়া দেখা যায়, ভারতেও দেখা যায়, ঠিক আছে? তো এই হলো আতিজীয় প্রস্রবণ। এই আতিজীয় প্রস্রবণ ছাড়াও তোমার আরেক ধরনের প্রস্রবণ রয়েছে, যেমন ধরো শীতল প্রস্রবণ বা উষ্ণ প্রস্রবণ। যদি শীতল জল বেরিয়ে আসে প্রস্রবণে, তাকে কি বলা হবে? শীতল প্রস্রবণ। যদি উষ্ণ জল বেরিয়ে আসে, তাকে বলা হবে উষ্ণ প্রস্রবণ। মনে রাখতে হবে, উষ্ণ প্রস্রবণে এই যে ভূমি থেকে যে দারণ বা ফাটলটা এই যে জল পূরিত হচ্ছে বা চ্যুতি লাইন, সেটা এত গভীরে যাবে না, কম গভীরে থাকবে। তাহলে কম গভীর মানে কি? কম জল উষ্ণ হলো,
তাহলে সাধারণ গরম জল বেরিয়ে আসবে, তাকে উষ্ণ প্রস্রবণ বলবে। আর আমরা কি জানি যে ভূমি থেকে 33 মিটার গভীরে নামলে 33 মিটার গভীরে নামলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বেড়ে যায়। তাহলে কি রকম না 33 মিটার গভীরতায় নামলে ভূমিতে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি পায়। তাহলে এই রকম যদি একটি দারণ বা ফাটল অনেক গভীর পর্যন্ত থাকে এবং জল কি হচ্ছে, ভৌমজল কি হচ্ছে না চুঁয়ে চুঁয়ে নিচে নামছে, অর্থাৎ দেখো এইখানে প্রচণ্ড ম্যাগমার সংস্পর্শে বা অ্যাস্থনোস্ফিয়ার সংস্পর্শে আসছে, ফলে কি হচ্ছে জল এখানে বাষ্পীভূত হয়ে গেল। বাষ্প হলে কি প্রচণ্ড চাপ থাকে, কিন্তু উপরের মুখটা দেখো কি হচ্ছে ঠান্ডা জলে এখানে ভরে দিচ্ছে, ঠান্ডা জল ভরে দিল। তাহলে দেখো একটা তাপের তারতম্য হলো, উপরে ঠান্ডা জল ভরে গেল মুখে, আর নিচে দেখো এখানে হিটে সব গরম জলে পরিপূর্ণ হয়ে গেছে, বাষ্প হয়ে গেছে। তাহলে প্রচণ্ড এখানে চাপ দিবে না দিবে না, ঠেলা দিবে না দিবে না, দিয়ে হুস করে বেরিয়ে আসবে, অর্থাৎ কয়েক মিটার উপরে তুলে দিতে পারে একে। বুঝে গেল, 150 থেকে 60 মিটার বা 100 মিটার পর্যন্ত উপরে জলকে ফোয়ারার মতন তুলে দিতে পারে, একেই বলা হয় গিজার। গিজার হলো এক ধরনের উষ্ণ প্রস্রবণ। এটা ওল্ড ইয়েলোস্টোন পার্কের মানে মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন পার্কের ওল্ড ফেথফুল গাইজার হলো একটা বিখ্যাত গাইজার। এমনকি মনে রাখতে হবে এইটা কিন্তু সব সময় হয় না, মানে কিছুক্ষণ সময় ছাড়া ছাড়া হয়, সেটা ধরো 1 ঘন্টাও হতে পারে বা ধরো আধ ঘন্টা ছাড়া ছাড়াও হতে পারে এরকম। তবে এই এলাকায় মনে রাখবে মৃত্তিকার নিচের থেকে অনেক খনিজ পদার্থ এখানে বেরিয়ে আসতে পারে। বুঝা গেল? এইভাবে তাহলে দেখো অবিকর্ষজ প্রস্রবণের মধ্যে পাচ্ছ আতিজ প্রস্রবণ, উষ্ণ প্রস্রবণ, গিজার প্রস্রবণ। বুঝা গেল? এরপর দেখো প্রস্রবণের সময় অনুসারে বিভিন্ন ভাগে ভাগ করে, সময় অনুসারে যেমন ধরো অবিরাম মানে যে প্রস্রবণের কোনো বিরাম নেই, সর্বদাই জল বেরিয়ে আসে অবিরাম। সবিরাম মানে কিছু বিরাম নিয়ে, ধরো ঋতুভিত্তিক, বর্ষাকালে বেরিয়ে আসবে, শীতকালে বেরিয়ে আসবে না, তাকে অবিরাম সবিরামে পার্টে ভাগ করছে। তাহলে অবিরাম মানে যার বিরাম নেই, সবিরাম মানে বিরামের সহিত বর্তমান মানে কিছুদিন বিরাম নিবে। এখন এই ভৌম জল কিছু কাজে লাগে। কি কাজে? আমরা পানীয় হিসাবে ব্যবহার করি, শিল্প কাজে ব্যবহার করি, তারপরে ধরো তোমার এমনি চাষবাসের কাজে ব্যবহার করছি, এখান থেকে বিভিন্ন খনিজ পদার্থ পাওয়া যাচ্ছে, তাই তো। তারাপীঠ বক্রেশ্বর আমাদের কি উষ্ণ প্রস্রবণ, সেখানে কিছু রোগ নিরাময় হয়। বুঝে গেল? এইভাবে এটা পড়বে পুরোটা, আরও বইয়ের থেকে প্রশ্নগুলো ভালো করে করবে, আর যদি কিছু সমস্যা থেকে থাকে জিজ্ঞাসা করবে।